সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলির ঈদ স্পেশাল কর্পোরেট ডেইলিতে। আমি ট্রিনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আজকে আমাদের সাথে এমন একজন বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ আছেন, তিনি একাধারে বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর এবং আমাদের খুব প্রিয় একজন অভিনেতা, আমাদের খুব ভালোবাসার একজন মানুষ, খুব চেনা মুখ, টুটুল চৌধুরী। ভাইয়া কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। আমাকে কেউ যদি বলে কেমন আছেন, আমি খুব বিব্রত হই। কেন? কারণ আমি সবসময় ভালো থাকি। তাই? খারাপ থাকাটা আমার হাতে সয় না। আমি সবসময় ভালো থাকি, অল টাইম ওয়েল এন্ড গুড। তাহলে মেন্টাল হেলথের পার্সপেক্টিভে একটা প্রশ্ন আপনাকে করি, আপনি কি আসলেও ভালো থাকেন নাকি আপনি প্রিটেন্ড করেন যে আপনি ভালো আছেন? না না, কোনো প্রেডিকশন না, একবারে অন্তর থেকে বলছি ভালো থাকি। সত্যি? হ্যাঁ, মানে বেঁচে থাকাই তো বিজয়। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই তো মনে হয় আনন্দ থাকবো। তাই তো। কারণ এটা ক্ষণকাল না জীবনটা। জীবনটা যতদিন বেঁচে থাকবো সুন্দরভাবে বেঁচে থাকবো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে একটা হ্যাপি সোল অনেক বড় ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। লাইক আপনার হ্যাপি সোল যদি থাকে, সো ইউ ক্যান ওয়ার্ক মাইন্ডফুলি, আপনার আউটপুটটা হবে খুব সুন্দর। আর আপনি যেহেতু অভিনয়ও করেন, আপনি খুব ক্রিয়েটিভ একটা মানুষ আমি ধরে নিচ্ছি, তো সবকিছু মিলিয়ে আপনার কি বলবো, কম্বোটা খুব নাইস। হ্যাঁ, কম্বোই বলা যায়। এটাকে একটা শব্দ ব্যবহার করেছেন, বহুমুখী। মানে বহু শব্দটা শুনলে আমার ভয় লাগে, বহু বিবাহ বা বহু শব্দটা খুব আপত্তিকর। কেন ভাইয়া? আমাদের দেশে বহু শব্দটা বেশি বাজেভাবে ব্যবহৃত, বহুগামী, মানে বহু ব্যাপারটা একটু খারাপ লাগে শব্দটা। হ্যাঁ, তো এই জন্য বহুটা বলবেন না, বলবেন যে এই একটু মানে সচেতন বা একটু মানে নানামুখী প্রতিভার অধিকারী। হ্যাঁ, নানা শব্দটা চলে, বহু শব্দটা কেমন জানি অশ্লীল হয়ে গেছে আর কি আমাদের দেশে। একটু অশ্লীল হয়ে গেছে। আচ্ছা, একজন আমি একটু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আপনাকে নিয়ে। আজ থেকে কত বছর আগে আমার ঠিক মনে নেই, 2-3 বছর আগে আপনার ছবিতে একদম নিউজ ফিড একদম ভেসে গেছে যে টুটুল চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর। সো আমি আপনার ফেসবুক আইডিটা স্টক করলাম, তো দেখলাম ওয়াও, বিকজ আমি ছোটবেলায় আপনার নাটক দেখেছি এবং ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং অ্যান্ড খুব ভালো লেগেছে। আমি আমার একটা কি বলবো অভ্যাস বলেন কিংবা আমার একটা উইক পয়েন্ট, সেটা হচ্ছে কি আমি ট্যালেন্টেড পিপলদেরকে যেটা ডিজার্ভ করে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি এবং সেখানে কোনো কার্পণ্যবোধ করি না। এবং আপনি একসাথে দেখেন কঠিন যে কাজটা, যেমন আমি প্রেজেন্টেশন করি, আমি বিভিন্ন সময় নাটক করার কিন্তু অফার পেয়েছি, কিন্তু আমি করার সাহস পাইনি, কারণ ইটস এ ভেরি টাফ জব। হ্যাঁ, এবং তারপরে আপনি বাংলাদেশ ব্যাংক, যা দেশের অর্থনৈতিক স্বাস্থ্য দেখভাল করছে, ভয়াবহ সেন্সিটিভ সরকারের ব্যাংক, এবং যার আন্ডারে বাংলাদেশের সব প্রাইভেট ব্যাংক আছে। আমি যদি তথ্য ভুল দিয়ে থাকি আপনি কারেকশন করে দিবেন। অর্থনীতিটা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। জি, এবং সেখানে এত গুরুত্বপূর্ণ যে জায়গায় আপনি যে পৌঁছেছেন, একটু গল্পটা শুনবো প্লিজ। না, আমি ছোটবেলা থেকে না, মানে আমি কোনো কিছু চাই না, আমি অত পাই। এটা আমার সমাজে হয়তো ভাগ্য তো বিশ্বাস করি না, মানে আমি মনে করি যে আমি এইভাবে চললে এভাবে হবে। আমি যখন সোজা হাঁটা শুরু করি আপনার সামনে, আমি নিশ্চয়ই আপনার সাথে ধাক্কা খাবো। তো আমি মনে করি আমি যদি ঠিকঠাক মতো কাজগুলো করতে থাকি তাহলে একসময় আমার সাফল্য আসবেই। আমি ছোটবেলায় লেখাপড়া একটু অমনোযোগী ছিলাম। পরবর্তীকালে 9-10-এ আমি প্ল্যান করলাম পড়ালেখা। ক্লাস 4-এ আমি স্কুল পালিয়েছিলাম, পড়ালেখা একদম ভালো লাগতো না। তারপরে মারটার খাইলাম, খাওয়ার পর 80 উঠে আমার মনে, 7 থেকে 80 উঠে আমি 2 সাবজেক্টে ফেল করি। 80 উঠে আমার মনে না একটু লেখাপড়া করি, এই শুরু করলাম। এত ভালো লাগলো লেখাপড়া করতে, হঠাৎ দেখা গেল যে এই এসএসসিতে আমি ভালো রেজাল্ট করলাম, মানে সেই সময়ের জন্য ভালো রেজাল্ট। হ্যাঁ, মানে স্টার মার্ক পাওয়া যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, ভালো করলাম, ভালো করার পর নটরডেমে চান্স পেলাম। আচ্ছা, এই ভেবে তো আমার বড় ভাই বলছে না নটরডেমে পড়িস না, নটরডেম তো ওখানে একটা মিশনারি কলেজ, তো পরে ভাবলাম তাই তো। ওখানে আমি সায়েন্সে পড়তাম, প্রচুর আমি অন্যান্য বন্ধুদের খোঁজ নিলাম, বলবি 5টা পর্যন্ত তো করতে হয়, প্র্যাকটিক্যাল করতে হয়, মানে পড়ালেখা করবি কখন। আমার মনের ভিতরে একটা বোধ জন্মে, তখন আমি পড়লাম ঢাকা কলেজে। ঢাকা কলেজ রাজনীতি আছে, পরে ঢাকা কলেজে টিকলাম না, পরে আমি একটা সরকারি কলেজে পড়লাম, সোহরাওয়ার্দী কলেজ। ওখানে জয়েন করি, আমি সাথে সাথে আরো 2টা কলেজের সাথে আমি সম্পৃক্ত হয়ে গেলাম।
এই আমি মানে পলিটিক্সটা কোনো অর্থে করতাম, আমি পলিটিক্স চর্চা করতাম। আমার প্রচুর বই পড়তাম, ছোটবেলা বই পড়তাম, ছোটদের অর্থনীতি, ছোটদের রাজনীতি বই, এরপর সাম্যবাদের ভূমিকা, ইস্পাত, হ্যাঁ, গঙ্গা থেকে ভলগা, এই বইগুলো যেগুলো মানুষকে মানসিক স্পিরিট তৈরি করে। ইন্টারমিডিয়েট পাস করার পর সিদ্ধান্ত লেখাপড়াই করবো, কি দরকার লেখাপড়া করার, এখন আমি রাজনীতি করতে লেখাপড়া লাগে না, আমি খালি বাহিরের বই পড়বো, সাহিত্য পড়বো, রাজনৈতিক বই পড়বো। এই করে করে যখন ভার্সিটি পড়তেন তখন আমার বাবা অসুস্থ হয়ে গেল, তখন বাবা বলল বিদেশ চলে যায়। এই জন্য আমাকে আইএলটিএস টেস্ট, তখন তো টফেল ছিল, টফেল করানো, আমি পরে না এদের ছেড়ে যাবো না, আমি রাজনীতি করবো। আবার স্তব্ধ হয়ে গেলাম। এর মধ্যে আমার বাবাও মারা গেলেন। তখন অলমোস্ট আমার বয়স 22, মানে অলমোস্ট আমি যখন অরফান হয়ে গেলাম, তখন আমি লড়াই শুরু করলাম। আর ছোটবেলা থেকে এত বেশি আমি স্টুডেন্ট পড়াতাম, মানে আমি টাকার জন্য পড়াতাম না, আমি বাচ্চারা আমার কাছে পড়তে আসতো, শুরু আমার বন্ধুরা পড়তো আমার কাছে, হ্যাঁ, বান্ধবীরা পড়তে আসতো, তো তাদেরকে পড়াতাম, দেখি টাকা পয়সা কিছু দেয়, ভালোই তো লাগে। তো এইভাবে দেখি যে ভালো টাকা পয়সা পাচ্ছি, পড়াচ্ছি। এরপরে যখন ইউনিভার্সিটি পাস করার পর ভাবলাম যে সারা জীবন শিক্ষকতা করবো, টিচার করে, মানে কোচিং সেন্টারে পড়াবো, অ্যাকাউন্টিং এ লেখাপড়া করেছি। তারপর ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলাম। তখন তো এরশাদ বলে, তখন এবার মারামারি, কাটাকাটি, রাজনীতি হতো। এর মধ্যে আমরা কিছু ভালো ছেলে পেলে নিয়ে হয়তো টিএসসি তে বসতাম, ওখানে আমরা বই পড়তাম, সুকান্তের বই পড়তাম, নজরুলের বই পড়তাম, বিপ্লবী কবিতা পড়াতাম। আমরা একটা পাঠচক্রের মতো সবসময় চিন্তা করতাম। সেই সময় কি কোনো নাট্য দলের সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, তখন আমি 9 থেকে একটা ছোট্ট নাট্য দলের সাথে যুক্ত ছিলাম, নাম ছিল গণছায়া। গণছায়া, ওই গণছায়ার কাজও ছিল রাজনীতি করা। তাই মানে নাটক করতো, কিন্তু মানে সেটার মূল্যবোধটা ছিল রাজনৈতিক নাটক করবে, সমাজ পরিবর্তনের জন্য নাটক করবে, নট বিনোদন। আমাদের স্লোগানে ছিল নাটক বিনোদন নয়, নাটক হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমরা ওই রকম নাটকগুলাই করতাম। এরপরে যখন ইউনিভার্সিটিতে এই আমার পরিবর্তনটা হলো, আমি তখন কণ্ঠশীলনে যুক্ত। আমি ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছি, কণ্ঠশীলন, হ্যাঁ, ঢাকায় বড় হয়েছি, মানে ঢাকায় ভাষায় কথা বলতাম। তখন কণ্ঠশীলনে ভর্তি হওয়ার পর তখন আমি একটু রবীন্দ্রনাথের সাথে পরিচয় হলো। তাই এই দাঁড়িয়েওয়ালা ভদ্রলোকের সাথে পরিচয় হওয়ার পর আমার জীবনটা চেঞ্জ হওয়া শুরু হলো। কিরকম পরিবর্তন এলো? মানে তখন মনে হলো যে মানে প্রতিবাদটা অনেক ডিপ হওয়া দরকার। কিরকম ডিপ? এই সমাজটা আমি ভেঙে ফেলবো, একটা আন্দোলন করে আসলে এইভাবে সমাজ বদলানো যায় না। কিভাবে বদলাতে হয়? সমাজ বদলাতে হলে পুরো দেশের মানুষের মানসিকতার পরিবর্তন করা যায়। এর জন্য সাহিত্য দরকার, শিল্প দরকার, যেটা রবীন্দ্রনাথ করে গেছেন, হ্যাঁ, যে দীর্ঘমেয়াদী একটা জাতিগোষ্ঠীকে আধুনিক করা, বিজ্ঞান মনস্ক করা, মানবতাবাদী করা, এটা একটা কঠিন কাজ। এটার জন্য দীর্ঘমেয়াদী চর্চা। আপনার সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি খুব প্রিভিলেজড একটা চাইল্ড। সো আমার সুযোগ হয়েছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা ডিগ্রি নেওয়ার আর কি। তো ওখানে আমি অনেকদিন ছিলাম, পড়াশোনা করেছি। সো সেখান থেকে আমি কিছু ম্যানার শিখেছি। যেমন আমি সবাইকে, যে আমার এতটুকু হেল্প করে তাকে আমি থ্যাংক ইউ দিই। তারপর ধরে নিলেন ব্রিটিশরা কি করে, ওরা প্রশ্ন করে আর ইউ ওকে, মুখোমুখি যদি চোখ পড়ে যায়। তো একবার গুলশান একে, সো আমি রিক্সা থেকে নেমেছি, নেমে এমনি জাস্ট চোখে চোখ পড়েছে, আমি একটা ছেলেকে জাস্ট একটা হাইও দিই, একটা জাস্ট ইয়ে করা হাসি দিয়েছি। সে ছেলেটা প্রায় 1 কিলোমিটার আমার পিছন হেঁটে এসেছে। তারপর জিজ্ঞেস করলো যে আপনি আমার দিকে হেসেছেন কেন? আমি না কোনোভাবে মনে করতে পারছিলাম না। প্লাস ধরে নিলেন আমি যখন রিক্সা থেকে নেমে রিক্সা ড্রাইভারকে যদি আমি থ্যাংক ইউ দিই, এত খুশি হয়। একটা জিনিস হচ্ছে গিয়ে আপনার ফ্যামিলিগত শিক্ষা প্লাস জাতিগত কিছু ম্যানার্স যখন আপনি আত্মস্থ করে ফেলবেন, তখন আপনি অটোমেটিক্যালি কোন ঠাসা হয়ে যাবেন। কারণ আর বাকি 19টা মানুষ তো তা করছে না, আপনি একা করছেন। ইউ গট মাই পয়েন্ট? কিন্তু এটা তো শান্তির ব্যাপার। এক্স্যাক্টলি, যে ভালো মানুষ তো সংখ্যা কমই হবে। না, আমি কিন্তু হতাশ না, কিন্তু আমি স্টিল আই এম ডুইং দিস থিংস। আমার কাছে সবচেয়ে পরিশ্রম করে যে মানুষগুলো মনে হয় যে পায়ে, মানে পুলিং যে রিক্সা ড্রাইভার, তাদেরকে আমার কাছে মনে হয় সবচেয়ে কষ্ট করে। সো আমি যখন নেমে ওনাকে একটা থ্যাঙ্কস দিই, মানে আমার কাছে মনে হয় যে তারা পুরো পৃথিবীর একটা আনন্দ পায়। মানে আমি দেখেছি তাদের চোখে আনন্দ পায়। এই যে তুমি কথাগুলো বলছো না, মানুষের প্রতি প্রেম জন্মাচ্ছে, তখন এই মানুষগুলোকে আমরা উপকার করবো, চেঞ্জ হবে। তাকে আমি রিক্সাওয়ালা বেশি দিয়ে দিব বা তাকে দান করব, আসলে সমাজ না 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 না, এইভাবে হয় না।
সমাজ পরিবর্তনের পুরো কাঠামোগত চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই রাষ্ট্র আপনার আচরণ থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করতে হবে। আমি পার্সোনালি চেঞ্জ হওয়া, তারপর রাষ্ট্র যন্ত্রটা চেঞ্জ হওয়া দরকার। মানে ব্যক্তি ইটুল চৌধুরী যদি চেঞ্জ হয়, তার পরিবারকে চেঞ্জ হতে হবে, তার সমাজকে চেঞ্জ করার দায়িত্ব তার উপর আসবে, দেন রাষ্ট্রকে চেঞ্জ করার দায়িত্ব কিন্তু এখন আপনার উপর চলে এসেছে, কারণ আপনি একটি রাষ্ট্রযন্ত্রে। রাষ্ট্রযন্ত্রটা চেঞ্জ করাটাই সবচেয়ে জরুরি। এখন একজন দুজন পরিবর্তন হয়ে রাষ্ট্রের খুব একটা লাভ হয় না। এর জন্য একটা সুস্থ ধারার আধুনিক রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম দরকার একটা দেশে। হ্যাঁ, পলিটিক্যাল স্টেবিলিটিরও দরকার আছে স্টেবিলিটি এবং একটা সুস্থ ধারা রাজনীতি, প্ল্যাটফর্ম। যে মানুষগুলো সত্যি সত্যি দেশকে ভালোবাসে, রাজনীতি ব্যবসা মনে করবে না। হ্যাঁ, রাজনীতিটা যে একটা মানব কল্যাণকর কাজ, এটা টাফ, এটা খুবই টাফ। এই জায়গাটা হওয়াটা খুব মুশকিল, কিন্তু সেটা না হলে রাষ্ট্রের কখনো উন্নয়ন হবে না। কাউকে ছোট করছি না, আমি অভিনেতা বলতে যা বুঝি যারা মঞ্চ থেকে উঠে এসেছেন। আপনাকে কি তাহলে আমি সেই গ্রুপে? আপনি মঞ্চ থেকে এসেছেন, এবং যারা মঞ্চ থেকে উঠে আসেন তাদের জীবন দর্শনটা আমি দেখেছি অনেক। আমি আমার পক্ষ থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেক বড়, তারা অনেক ভাস্টলি চিন্তা করেন। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক স্বাস্থ্য। আমি যেটা বলি আমার ডক্টর, আমি সবসময় স্বাস্থ্যের দিক থেকে অর্থনৈতিক স্বাস্থ্যটা দেখে আর কি। সো বাংলাদেশের অনেক প্রাইভেট সেক্টরও কিন্তু আছে, যেগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংকেরই আন্ডারে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ব্যাংক অল্প, হয়তো 50-60-এর ভিতরে ব্যাংক আছে, আর কিছু কিছু দুর্নীতিবাজ আছে, নাম দিয়ে দিল ব্যাংক মানুষকে ডিসিভ করার জন্য। আচ্ছা, দেখলো যে ওখানে এক জমিদার বসছে, সে নাম দিল যে সিটিএল ব্যাংক, ভালো ব্যাংক, টাকা জমা দিল, আবার দেখা গেল টাকা আবার ফেরত দিল। বাহ, এই সময় টাকা দেওয়া শুরু করলো, 2 বছর 3 বছর টাকা জমা শুরু করতে 10 কোটি টাকা নেই ভেঙে গেল। এইভাবে কিন্তু ব্যাংকের বদল, আসলে তারা ব্যাংক না, এটা মানুষদেরকে প্রতারণা করার জন্য ব্যাংক শব্দটা ব্যবহার করে। কিন্তু ব্যাংক হতে হবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত শিডিউল ব্যাংক, তফসিলভুক্ত ব্যাংক হতে হবে। সেগুলো আমরা বুঝবো কিভাবে? এটার মধ্যে শেষে লিমিটেড লেখা থাকবে, এখন লেখা থাকবে পিএলসি। সমগ্র বিশ্বের অর্থনৈতিক প্রভাবটা কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে পড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দেন গাজা ফিলিস্তিন ওয়ার, তারপর ধরে নিলেন আমরা যদি প্যান্ডেমিকের কথা বলি কোভিড-19, তারপর ধরে নিলেন কোভিড-19 এর পর আমাদের যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, এটা আমাদের নিজস্ব একটা, এটা বলবো আমাদের দেশের জন্য একটা বিশাল একটা পরিবর্তন 71-এর পর। তো এই যে পরিবর্তনগুলো আপনি কোভিড পেয়েছেন, প্লাস রাশিয়া ইউক্রেন ওয়ার পেয়েছেন, প্রতিটাই কিন্তু আপনি মনে হয় ফেস করেছেন অ্যাজ এ ডাইরেক্টর। কেন্দ্রীয় ব্যাংকের প্রভাব পড়েছে কি, কিংবা কিভাবে মেনটেন করেছেন সেগুলো একটু শুনবো। কারণ যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো, তখন তো ডলারের দাম বেড়ে গেল। ফাইন, আমরা যখন ইম্পোর্ট করতে গেলাম, আমাদের প্রোডাক্টের খরচ বেশি পড়ে গেল। ইতিমধ্যে আমাদের দেশে বিভিন্ন কারণে আবার ডলার সংকটও ছিল। এর আগে কোভিডের কারণে প্রোডাকশনের সমস্যা হয়েছিল, হ্যাঁ, বার্ষিক উৎপাদন জিডিপি কমে গেল। এই সব কিছু মিলিয়ে দেশের অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে। তারপরে তৎকালীন তথাকথিত স্বৈরাচারী সরকার ওই কোভিডটাকে মোটামুটি মানে টেকেল দিয়েছিল। এরপরে আন্তর্জাতিকভাবে ইতিমধ্যে আমাদের অর্থনৈতিক অনেক ব্যাংক্রাপসি হয়ে যাচ্ছে। আমাদের আর্থিক খাতে বেশ দুর্নীতি শুরু হয়ে গেল। এটা হয় মনে হয় যে একটা সরকার যখন অনেক সময় ক্ষমতা থাকে এবং যেটা একটু অনির্বাচিত হয়, তখন যারা রাষ্ট্র পরিচালনায় শরিক হয় তারা ভাবে যে এইভাবে তো বেশিদিন থাকতে পারবো না, যা পারে একটু আমরা দুর্নীতি করে নিই। এইটা প্রভাব পড়েছিল তৎকালীন সরকারের, মানে তাদের রাজসভার মধ্যে, এবং এই জন্য কিছুটা বেশ টাকাই তারা দুর্নীতি করেছে। সে সময় কি কেন্দ্রীয় ব্যাংকের কোনোভাবে টের পাওয়ার কোনো সুযোগ ছিল না? হ্যাঁ, টের পাওয়ার সুযোগ ছিল। এখন একটা সরকার যখন একনায়কতন্ত্রী হয়, তখন অনেক কিছু প্রকাশ করাও যায় না, কন্ট্রোল হয়ে যায়। আর কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান যদি আমরা বলি, কিন্তু পুরোপুরি স্বায়ত্ত শাসিত না, আসলে সরকার নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র নিয়ন্ত্রিত, রাষ্ট্রের ব্যাংক। হ্যাঁ, না, রাষ্ট্রের ব্যাংক না, স্বায়ত্ত শাসিত, অঘোষিত ভাবে আবার রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। এটা বৈধ না, জোর করে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তো এই জন্য অনেক কিছু আমাদের পক্ষ থেকে জানার পরেও ওইভাবে স্টেপ নেওয়া যায়। সেটা রাষ্ট্র, বুঝি বললাম, রাজনীতি, একটা দেশে যেমন রাজনীতি ঠিক থাকবে, সব ঠিক থাকবে।
রাজনীতি নষ্ট, সব নষ্ট। আচ্ছা, ঈদের সময়টাতে এই যে রেমিটেন্স গুলো আসছে, হ্যাঁ, কোনো পরিবর্তন, এই জিনিসটা একটু জানতে চাই, রেমিটেন্সের বিষয়টা। যেমন বলা হয় যে এখন রেমিটেন্সের ইয়েটা অনেক নাকি বেড়েছে, এই বিষয়টা কি ইজ ইট ট্রু? হ্যাঁ, ট্রু। এটা ট্রু হয়েছে। সে মানে আগস্টের পরে সত্যি সত্যি রেমিটেন্সটা বেড়েছে। কারণ অনেক তো আমাদের দেশে যারা মানে এই দুর্নীতির সাথে যুক্ত ছিল তারা তা পলায়ন পর, হ্যাঁ, তারা তো পালিয়ে গেছে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনি খুব ডাইনামিক, মানে কিভাবে ব্যাংকিং খাতটাকে ডেভেলপ করতে হবে, কিভাবে ডোনেশন, ঋণ আনতে হবে, কিভাবে মানে টাকার মূল্যমান বাড়াতে হবে, এই ব্যাপারগুলো উনি যথেষ্ট চর্চা করছে। এদিকে একটু যথেষ্ট ভালো একটা দিক। এবং কিন্তু ইনভেস্টমেন্ট আমাদের দেশে এখন বাড়েনি, কারণ স্বাভাবিক, দেশ তো দেশ তো স্টেবল না হলে তো ইনভেস্টমেন্ট বাড়বে না। হ্যাঁ হ্যাঁ, কারণ এত টাকা সে ইনভেস্ট করবে। যেমন আমরা কিছু জিনিস ওভারনাইট চেঞ্জ চাই, রাইট? আমরা যদি কাউকে কাজ করার সুযোগ দিই, আমরা লাইক অ্যাজ আমার রিসার্চার আমরা কি করি, প্রথমে একটা পাইলট প্রজেক্ট করি, ওইটার একটা ইফেক্টের উপর করে তারপর আমরা একটা লং স্টাডিতে যাই, তাই না? যে কোনো একটা পরিবর্তন ওভারনাইট যেটা আসবে সেটা স্থায়িত্ব কিন্তু কম থাকবে। হ্যাঁ, কিন্তু সিম্পটম তো থাকতে হবে। হ্যাঁ, সিম্পটম থাকতে হবে। সিম্পটম হচ্ছে কি, মানে সত্যিকার অর্থে আমি ৭১ দেখিনি, আমি যা পড়েছি ৭১ পরে আমি যতটা বিমোহিত, ৭১-এর প্রতি আমার যে ভালোবাসা, বিশ্বাস, হ্যাঁ, এবং ৫ই আগস্ট ২৪ আমার তার চেয়ে বেশি মাঝে মাঝে বিনোদন করেছে। তাই এত মানুষ একত্রিত হতে পারে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। আমিও, আমার দুর্ভাগ্য আমি দেখতে পারি নাই এত মানুষ, মানে ৫ই আগস্টকে আমাদের পুঁজি করা উচিত যে মানুষ ঐক্যবদ্ধ হতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে তারা এভাবে মাঠে নামতে পারে। কিন্তু বাঙালি যাতে এত হতভাগা, আমরা এখনো দ্বিধাবিভক্ত, এত ভাবে এত বড় একটা অর্জন, এটা একটা অদ্ভুত ব্যাপার। এত বড় অর্জন ৫ই আগস্ট, অথচ দেখা যাচ্ছে যে ৫ই আগস্টের পরে আমরা মনে হচ্ছে একযুগে সবাই ভালো হয়ে যাওয়া উচিত ছিল, একযুগে সবাই খারাপ হয়ে গেলাম। অদ্ভুত, একযুগে সবাই মারামারি, কাটাকাটি, মব জাস্টিস, মানে একযুগে। এইটা আসলে এত বড় একটা রক্তক্ষরণ হলো, এত মানুষ মারা গেল, লাশের রক্ত তো শুকায় নাই। তাদের প্রতি মিনিমাম ভালোবাসা থাকলে সবাই অন্তত না না দেশের জন্য কিছু করতে হবে। এত বড় একটা রক্তক্ষরণ হলো, আমরা থমকে দাঁড়াই না, একটু চিন্তা করি, তাড়ালাম, আমরা অন্তত এমন কাজ করবো না যেটা দেশের বদনাম হবে, দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, মানুষ আমাদের মিস জাস্টিস করবে। সামনে অবশ্যই আমরা ভালো কিছুই আশা করব, কারণ এত বড় একটা আন্দোলন, এতগুলো রক্তক্ষরণ, তাই না? একটা স্বাধীন দেশে ৭১ হয়েছিল, তখন নয় আমরা পরাধীন ছিলাম। আপনি কি ঈদের দিনে এরকম বুটেড থাকেন? এটা আংশিক সত্য। আসলে আমি সবসময় তো পরিপাটি থাকার চেষ্টা করি। আর ঈদটা আসলে দুইটা প্রাণীদের জন্য, একটা হচ্ছে নারীদের জন্য, একটা বাচ্চাদের জন্য, শিশুদের জন্য। তারা ঈদটাকে এনজয় করে, হ্যাঁ। আর আমরা যারা পুরুষ, মানে শ্রমজীবী, বিশেষ করে চিন্তা চেতনা, আমরা যারা প্রলেতারিয়াত, সর্বহারা শ্রেণী, হ্যাঁ, আমরা কিন্তু ওইভাবে ঈদ উদযাপন করতে পারি না। কারণটা কি? চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দায়িত্ব বেশি। গরুটা তখন কাটা হবে, কেটে নামাজ পড়ে গরু কাটতে যাবো, গরু কেটে এসে তারপরে ক্লান্ত হয়ে ঘুম দেবো। তারপর রান্নাটা করে কারা? রান্নাটা নারীরাই করে, অস্বীকার করি না। তারপরেও নারীদের সব অ্যাসিস্ট থাকে, নারীদের আবার কিছু মেয়েরা অ্যাসিস্ট করে না। আর আমি, তুমি যখন ডেকেছো ভাবলাম যে যাচ্ছি, আমার তো ঈদের ড্রেস নেই, আমি তো পরে দাঁড়িয়ে ভাবলাম সর্বহারা কোটটা পরার পর দেখুন একটু পেটটা বড় বড় আছে, টাইটা পরে পেটটাকে ঢাকার জন্য তুমি যদি বলো আমি কোটটা খুলে ফেলি। না, ইউ আর লুকিং ভেরি নাইস। কারণ আপনি একজন অভিনেতা মানুষ, আমি তো অনুষ্ঠানের শুরুতেই বলেছি আমাদের খুব প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। আর আমি কিন্তু প্রথমেই আপনাকে কিন্তু একটা কি বলে কনফিউজ করেছি যে আমি আমার নিউজ ফিডে পুরো ভরে গিয়েছিল আপনাকে কনগ্রাচুলেশনস জানিয়ে। আমি পরে অবশ্যই আমার প্রতি ভালোবাসা আছে মানুষের না, কারণ আপনার তো একটা প্লাস পয়েন্ট আছে, আপনি তো অভিনেতা, এবং ধরে নিলেন আমরা ছোটবেলা থেকে যাদের নাটক দেখেছি আপনি কিন্তু তার মধ্যে আছেন, সেই লিস্টে কিন্তু আপনি আছেন। এবং অভিনেতা অভিনেত্রী, সেই মানুষগুলো কিন্তু আমাদের মনের মধ্যে একটা স্থায়ী ছাপ রেখে যায়। কারণ গান আমরা শুনছি, তারপরে কিন্তু মানে গানটা আবার যখন শুনবো, গানটা কানের মধ্যে বাজবে, হয়তো কিছু মেমোরি ভেসে উঠবে, বাট আপনারা তো পোর্ট্রেট করেন ক্যারেক্টার, তো ওই অংশগুলো কিন্তু আমাদের মনের মাঝে থেকে যায়, তাই না? আপনার
নাটকের ক্যারিয়ারটা তো আপনি বলেছেন যে থিয়েটার করতাম। তারপরে ওই যে আমি কণ্ঠশীলনে আবৃত্তি শিখতে গেলাম, শুদ্ধ হ্যাঁ, ভাষা। হ্যাঁ, হ্যাঁ। আবৃত্তি শিখতে যে মনের ভিতরে বোধ আছে যে আবৃত্তি করবো, শুদ্ধ ভাষা আবৃত্তি করতে যে ওই দলের আবার ছোট ছোট নাটিকা করতো, শ্রুতি নাটক, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক অভিনয় করতাম। করার পর শ্রুতি নাটক দ্বিতীয় করি, এর আগে পথ নাটক করতাম, যে আন্দোলন করতাম, পথ রাস্তায় পথ নাটক করতাম। এবং সেই সময় 90-তে আমরা রাস্তায় দাঁড়িয়ে নাটক করেছি, পথ নাটক করেছি। এই প্ল্যান করে তখন আমি ভর্তি হলাম থিয়েটার স্কুল, আব্দুল আল মামুন স্যারের থিয়েটার স্কুল। ওখানে কতটুক বয়স তখন, কিংবা কিছু করতেন তখন? আমি তখন মাস্টার শেষ করেছিলাম, জি জি জি, তখন 98 সালের দিকে। হ্যাঁ, তখন আমি শেষ করে তখন ভাবলাম যে আমি কি করবো, থিয়েটারটা শিখি। আল্লাহ, থিয়েটার করতে যদি 3টা ক্লাস হয়, থিয়েটারে হিস্ট্রি পড়ায়, থিয়েটারে কি বলে সায়েন্স পড়ায়, থিয়েটারে মানে কবিতা পড়ায়, নাচ শেখায়, মাইম শেখায়, সবই শেখাচ্ছে, বিজ্ঞান পড়ায়, মানে কি না পড়ায়, রাজনীতি পড়ায়। তখন আমরা আসলে পরে বুঝলাম যে হ্যাঁ, একটা ক্যারেক্টার যখন আমি পোর্ট্রেট করবো, আপনার ক্যারেক্টার যদি আমি পোর্ট্রেট করি, তাহলে এইরকম একজন মানুষ, তার রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, চিন্তাগত অবস্থান সব যদি আমি পারসিভ না করতে পারি, ওই ক্যারেক্টারটা আমি কখনো। এই জন্য মনে হয় মঞ্চের অভিনেতাদেরকে বলা হয় শক্তিমান অভিনেতা, অনেক চর্চা করেন আপনারা। আচ্ছা, প্রথম কখন আপনি টিভিতে আসেন, টেলিভিশনে? ওই যে থিয়েটার করতাম, হ্যাঁ, তো মামুন স্যার একদিন আসলো, এই একটা সাপ্তাহিক নাটক হবে টেলিভিশনে। এই আমাদের প্রোডাকশন ম্যানেজারকে বললো, এই কিছু ছেলে পেলে পাঠাই দিও তো, 4-5 জনকে বলাই টুটু লাভ নয় চলে এই বিটিভিতে। তাই নাকি? বিটিভি বলবো কি নাই, বললাম বিটিভিতে একটা গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে দেখে আমার একটা স্ট্রং দোকানে বসাই দিল। আর বিটিভি তুমি দেখেছো, বিটিভি শুটিং স্টুডিওর ভিতরে হয়, বানিয়ে বানিয়ে। সেদিন বিটিভি নাটক করলাম আমি গত সপ্তাহে। এখন তো স্মার্ট হয়ে গেছে, বোঝা যায় না, মনে হয় সত্যি সত্যি একটা টং দোকানে আমি বসছি, আমার ক্যারেক্টার কলা খেতে থাকবে। আর কাদের ভাই দোকানদারের সাথে ঝগড়া লাগবে, এখন কলা খাচ্ছি, আমার এখন এই খালি কলা খায়, আর আমি কলা মুখ থেকে তুলে দিই। এই হচ্ছে ক্যারেক্টার, ফার্স্ট ক্যারেক্টার আমার। তারপরে তখন ভালোই তো, তখন পৃথিবীর নাটক করলে সবাই দেখে, কলাই আমার দেখে ফেলে মনে করে 1 লাখ মানুষ কলা খায়। হ্যাঁ, তখন তো এত কম্পিটিটর ছিল না, এত চ্যানেল ছিল না। তারপরে এরপরে আবার থিয়েটার শুরু করতেছি, হ্যাঁ হ্যাঁ, তখন মঞ্চ নাটকগুলো করছি, করতে করতে একদিন বিজ্ঞাপন করলাম, মামুন স্যার নিয়ে গেল অ্যাসিড। তখন আমার অ্যাসিড টুটুল বলতো, আমরা অ্যাসিড ঢালতাম, একটা বাচ্চা মারছে, জাতিসংঘের একটা বিজ্ঞাপন, বিজ্ঞাপন, ইউনিসেফের বিজ্ঞাপন। আমরা একটা থেকে দিতে, তখন আমি একটা বিজ্ঞাপন করলাম, ওটা মানে অ্যাসিড সার্ভাইভারদের জন্য। মানে অ্যাসিড মারলে সাথে সাথে আগুন ঢালতে হয়। হ্যাঁ, এইডের মতো বিজ্ঞাপনটা, ইউএসএ। তো তারপরে আমরা ওই করার প্রোগ্রাম ব্যাপক পরিচিত, রাজ্যগুলি চিনে বাড়ি ঢালে। হ্যাঁ, তখন আমি বাংলাদেশ চাকরিও পেয়ে গেলাম। পাওয়ার পর আমাকে ভাই আমার অ্যাসিড টুটু লাগে, অ্যাসিড টুটু সবাই বলতো। তারপরে মনে হয়েছে টিভিতে অভিনয় করি, তখন ভালো লেগে গেল। আমি তখন টিভিতে অডিশন দিলাম 2001 সালে, টিকে গেলাম। এরপর ডাকে না, তোরা ডাকে না, তখন কিভাবে ডাকবে যাই করি, তখন প্যাকেজ চলে আসবে। তখন আমার বন্ধুরা মিলে একটা প্যাকেজ বানালাম, ডিরেক্টর টাকা দিলাম, তোরা নাটক বানান, আমরা শিখি। পয়সা টাকা পয়সা পালাই গেলো, তখন ডিরেক্টর টাকা পয়সা পালা যায়, এটা কমন ব্যাপার। হ্যাঁ, তারপরে জীবনের জয় অভিনেতা, ও বলে ওর বাবা যেখানে এত বড় পরিচালক, সে বলছে আমি টিভিতে অভিনয় করবি বলার জন্য এক লোক বললো, ঠিক আছে অভিনয় করবো, টাকা আছে নাই, কিছু জিনিস নিয়ে আসো। আমি 500 টাকা চেন নিয়ে গেলাম, চেনটা নিয়ে বলে ঠিক আছে তোমার কালকে তোমার নাটকের ক্যারেক্টার দেওয়া হবে। সে হাইটা রাস্তা পার হয়ে গেলো, আর দেখো না গেল যে গেলই। তারপরে কি আর করতে পেরেছিলেন সেটা? অনেক পরে, আবার 1-2 বছর পরে যখন আমি মেকানিজমটা শিখলাম, তখন পুরোনো ফুটেজ বের করে বাকিটা আমরা ডিরেকশন দিয়ে তারপরে নাটক প্রচার করছি। আর ওই সময়টাতে ধরে নিলেন একটা নাটকে কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলতো, কারণ হচ্ছে সে সময়টাতে এত টেলিভিশন চ্যানেল ছিল না, আর যাই হতো খুবই কোয়ালিটিফুল হতো, এবং ধরে নিলে সেটাই মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলতো। এখন যেমন বিভিন্ন সেক্টর থেকে অভিনেতা হচ্ছেন, সবাই যে মেধা শূন্য তা তো না, মেধা অনেকেরই আছে, কিন্তু সে সময়টাতে কিন্তু একদম মেধাবীরাই বাংলাদেশ টেলিভিশনে আসতেন, মঞ্চ থেকে আসতেন, মানে একদম ধরে নিলেন তারা শিখেই আসছেন কিভাবে নাটক করতে হবে। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, যারা তখন নাটক করতো তাদের নাটকের প্রতি ছিল মমতা, ছিল প্রচন্ড ভালোবাসা ছিল, টাকা পয়সা পাওয়া যেত না, তখন কাজটা করতো বিনা কাজে, ভালোবেসে করতো। আর এখন তো আমরা অভিনয় করে টাকার জন্য। মানুষ যখন ভালোবেসে করে তখন সে কাজটা অনেক মূল্যবান হয়ে যায়।
আর যখন টাকার জন্য করে তখন টাকাটা সেটার অনেক সময় মূল্যমান নাও থাকতে পারে। হ্যাঁ, যে তাজমহল যে বানিয়েছিল সেটা টাকার জন্য বানায় নাই, এই জন্য ভালো কিন্তু আর কেউ তাজমহল বানাতে পারেনি, আর কেউ তাজমহল হয় না পৃথিবীতে। তো ঠিক তেমনি যখন ভালোবেসে থেকে কাজ করা হয়, রবীন্দ্রনাথ এটাকে বলেছিল বিনা কাজ। It's a very nice and thank you so much. না গিফটটা অল্প, কিন্তু হচ্ছে একটা চোখ দেওয়ার জন্য সাদা রেট। Wow, মানে আমি সত্যি চমকে গিয়েছি। এটা খুব একটা তোমার দরকারও নেই, কিন্তু দামি তাও না, এটাই গাছ কিনা গাছ। অথচ মাত্র 38 টাকা কমেছে। আমরা এত সব প্রচেষ্টা করি, সহজ জিনিসটা কিন্তু আমরা বুঝি না। আমরা আরেকটু অনুষ্ঠানে একদিন শেষ থেকে চলে এসেছি। আমি আপনার এক্সপিরিয়েন্স শুনতে চাই অ্যাজ এ ব্যাংকার আর অ্যাজ এ অ্যাক্টর। কখনো আমি সেটাছেন কিংবা কখনো মনে হয়েছে যে ব্যাংকিং এর জন্য অ্যাক্টিং করতে পারছে না, কিংবা অ্যাক্টিং এর জন্য ব্যাংকের পারছে না, মানে আমার 3 সংখ্য অবস্থা, একটা হচ্ছে ব্যাংক, আর একটা হচ্ছে এফসি, হচ্ছে তিনটা মানে আমাকে ম্যানেজ করতে। দেখেন যে একটা ভালো শুটিং পেলাম, একটা বাইরে দিতে হবে, বিশ্বাস ব্যাংকিং ম্যানেজ করতে এবার বউ কীভাবে ম্যানেজ করবে পছন্দ করেন না। পরে তার হচ্ছে সে আমাকে বেশি ভালোবাসে, সে আমার সঙ্গটা বেশি কিন্তু বাসায় সময় লাগবে আজকে এসছি বুঝে আসতে ধরেছে এই সময়, এই সময়টাও মানে চাহিদা রাজ করে কি আর। এখন আমার কিন্তু খাওয়ার জন্য কাজ করা দরকার, মানুষ খাওয়ার জন্য কাজ করেন, ওইটাই কিনা কাজ। এখন আমার ভালো লাগা দিয়েছে, ভালো লাগা কাজ। আচ্ছা, এখন যদি আপনাকে একটা অফার দেওয়া হয়, এমন একটা দিন যে আপনার বাংলাদেশ ব্যাংকের কাজ আছে, প্লাস আপনার বিগ একটা শুটিং, আপনি কি স্যাক্রিফাইস করবেন? সত্যি? হ্যাঁ, আমি বলেছি তাই। আমার এমন হচ্ছে, আমার থাইল্যান্ডে যান গিয়েছেন ইভেন্টসে আমার শুটিং ট্যুর চুল আমি ট্যুরে চলে যাবো, সুযোগ পেয়ে গেলাম যে আমি আস্তে ডিপার্টমেন্টে যাওয়া অনুমতি যাই, তখন সুযোগটা বাঁচতে ওই ডিপার্টমেন্ট চলে গেলাম। Ich kenne ihn von Yusuf. Von der আপনি কিন্তু আশা করছেন বলবেন যে ব্যাংকিংটা দিচ্ছেন না, চাকরিটা তো মানুষের লুট পরিচয়, চাকরি তো পরিচয় না, চাকরিটা সামনে। আমি কিছুদিন পরে আমি যখন চাকরি চলে আসবো, তোমার আমার মামা দিলে একটা ডিরেক্টর, তখন পড়বে অবসরপ্রাপ্ত ডিরেক্টর। আমার পরিচয় অবসরপ্রাপ্ত অভিনেতা কিন্তু না, এই হচ্ছে কথা। আমার পরিচয় ইরোশন হবে। আচ্ছা, এখনো পর্যন্ত তারা সবচেয়ে মেমোরেবল ক্যারেক্টার আমার অনেকগুলো মেমোরেবল ক্যারেক্টার, যেমন অঞ্জনা চেল করেছিলাম, পদ্মা, রবীন্দ্রনাথ নাটক পদ্মা। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের একদিন শেষে একটা রাপিড ফায়ার কোশ্চেন থাকে, আমি যদি পারমিশন দিই আমি তাহলে পারি। আমার একটা ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, এই প্রশ্নটা আমি করে ফেলে আসি। সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ব্যাংকিং অর অ্যাক্টিং, which one gets the card racing faster? কোনটা আপনার রিস্ট্রান্ডন বেড়ে? The next question, which one is tougher? Prepare for a board meeting or memorizing lines for a scene? আর কথা বলতে পারিস, আমার কনসালটেশন পিরিয়ড, আমি মনে করছি ও জায়গায় আমাকে দাঁড় করে দিলে আমি সেই জায়গায় চালিয়ে যেতে পারবো। আমি অনেক সহজ করে অনেক কঠিন কথা বলে ফেলতে পারবো, এই জন্য আমার কাছে তাহলে নাটকের স্পিড বেশি টাফ। অনেক সময় ডাব। আচ্ছা, এই প্রশ্নটা পরে করবো, তো আমি তো রাপিড ফায়ার। হ্যাঁ, পরের কোশ্চেন চলে যাবে। If you could swap jobs for a day, actor on a bank commercial or banker at a movie set, exactly the day. মানে একদিনের জন্য যদি আমি চাকরি করতে হয়, ব্যাংকের বিজ্ঞাপনে মুভি সেটে ব্যাংক, ব্যাংকের বিজ্ঞাপনে অ্যাডের কিংবা মুভি সেটে ব্যাংক, মুভি সেটে দেন। আপনি সব কিছু অ্যাক্টিং করেছেন। আচ্ছা, then next question, biggest professional lesson you have learned from your banking career? ব্যাংকিং ক্যারেক্টার অনেক চর্চা করি, অনেক গবেষণা। অ্যাক্টিংটা তো জীবন বলি, ব্যাংক রাখিস,
আপনার ব্যাংকিং মানে যে কোনো ক্যারেক্টার হিসেবে ব্যাংকিং ক্ষেত্রে মানে যে সেন্ট্রাল ব্যাংকে যেহেতু আছি কমার্শিয়াল ব্যাংকে না কারণ ব্যাংকে আমার জ্ঞানের কাজ বেশি একই কাজ গতানুগতিক কিন্তু বাংলাদেশ ব্যাংকে কাজ করতো তার ওই মানে বিশ্বের কিছু ডিপার্টমেন্টে অনেক স্টার্ট আমি কিছু র্যাপিড ফায়ার কিন্তু একটা সেন্টেন্স কিন্তু একটা ওয়ার্ডে কেন্দ্রীয় ব্যাংকের সাথে কমার্শিয়াল ব্যাংকের ফ্যাক্টর ক্লাস কমার্শিয়াল ব্যাংক কাজ করেছে বলুন না একটা ওয়ার্ডে কিন্তু একটা সেন্টেন্স একটা মার শিশু ওকে আই গট ইট আর ব্যাংকিং থেকে আপনি তো একটা লেসন পেয়েছেন অ্যাক্টিং ক্যারিয়ার থেকে পাওয়া সবচেয়ে কি বলবো আপনার জীবনের একটা কি বলবো শুনবে লেসন কিংবা মুহূর্ত মানে একটা গান মহামেন্দ্রনাথ তাদের একটা গান ছিল যে কেন আরো ভালো বেসে যেতে পারে না কি মানে অভিনয় করতে যে যেমন আছে কেন আমি আরো ভালো ছবি রাখতে না আমি আরো সময় দিই না আরো অভিনয়তে দূরে যাই না এই আকারটা খাওয়া তোমার ভালো বেশি কেন আরো ভালো বেসে যেতে পারে না কি বাহ ঈদের খাবার আপনি কি যে কখন রান্না করেছেন জানেন যে বেল পাঁচ দিন সেটা আমার একটা বড় ব্যর্থতা কোনদিন আমরা তিনি হেসেছিলেন ছোটবেলায় আমার ভাগ্যটা আবার চোখনা আসছে আমার মুখে দিয়ে সারা জীবন মা আমাকে আমার জানি বাজারও করি না আমার মা আমাকে খাওয়াতো একেবারে রান্না বান্না করে আমরা দিত বিয়ের পরে আমার আর একটু বউ পেয়েছে সে সব রান্না বান্না খাবার দাবার সবই করে জীবনে বাজার টাজার করে যাই পুরো দিনে বাজারে যাই ঈদ সালামিতে যদি নতুন কোনো নাম দেওয়া যায় কি দিবে ইসলামটা আসলে ভালো জিনিস এটা আমরা দিতে পারি মমতা আমি দিব ভাই হাইজ্যাক না তুমি হাইজ্যাক করো বলে আমি তো কোনো কিছু দিতে পছন্দ করি না আমি আমারও তো দিতে হয় দিবা আনন্দ হয়ে যা তুমি তো ভাগ্যবান যে তোমার দেওয়ার ক্ষমতা অর্জন হয়েছে আচ্ছা বাবা তো চিন্তা করে তোমার কাছ থেকে চিনিয়ে নিল তাহলে ভাই যাই না তোর যা আমি আমার কাছ থেকে চিন্তাই করলি চিন্তা খাইয়ে বলি আমি তো চিন্তা করি না তো আমি দিয়ে দিলাম যা দিয়ে ভালো কাজ পরের কোশ্চেন ছিল যে আপনার গিলটি প্লেজার টেম্পারেচার আমি বেশি কাপ ফান ফান্ডাস বেশি ফুটিং eating meat or eating sweets or বেশি দিই আমার সবসময় একটা জিনিস সবসময় কেটে যায় থ্যাংক ইউ সো মাচ আপনি এমন একটা ইম্পর্টেন্ট দিনে আমাদেরকে সময় দিয়েছেন এবং সাথে আমি খুব সুন্দর একটা গিফট পেয়েছি আর আপনার সাথে আমি আশা করবো যে আমাদের কর্পোরেট বেবিতে আবারও দেখা হবে আর ঈদের দিনে তুমি সাজে গুজু করি আমাদের দেখেছ তুমি আপনারা সময় দিয়েছ তো আমি অবশ্যই তোমার কি করবো আর তোমাদের এই সামান্য একটা না এটা সামান্য লাগে আবার ক্ষুদ্র মূল্যমানের একটা কিট দিয়েছি তোমার হাতে পড়ার তো সেটা প্রাইসলেস হয়ে গেছে এটা তো অমূল্য হয়ে গেছে and we are happy to have you in our show এবং আমাদের কর্পোরেট বেবি এটা আসলে স্পেশাল হয়ে গেল হ্যাপি আমাদের যাক সুপ্রিয় দর্শক বিদায় নিচ্ছি আজকের ঈদ স্পেশাল কর্পোরেট বেবি থেকে আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো বিজনেসম্যান এন্টারপ্রেনার কিংবা বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিবর্গের আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।